বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বরাবরের মতো এবারও তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং আজকে আমার লেকচার সংখ্যা 5। আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব গ্রাহককে জানা অর্থাৎ নো ইওর কাস্টমার, একক ব্যাংকের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ ইউনিট ব্যাংকিং, শাখা ব্যাংকিংয়ের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ ব্রাঞ্চ ব্যাংকিং, চেইন ব্যাংকিংয়ের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ চেইন ব্যাংকিং। এই 4টি প্রশ্ন আজকে আমরা এই অধ্যায় থেকে ভালোভাবে শিখব। চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা শিখব 1 নম্বর প্রশ্ন অর্থাৎ গ্রাহককে জানা, নো ইওর কাস্টমার। ব্যাংকার গ্রাহক সম্পর্কের মধ্যে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি জড়িত। এ কারণে উভয়কে সতর্ক থাকতে হয়। বিশেষত হিসাব খোলা বা কোনো ঋণ গ্রহণ বা প্রদানের ক্ষেত্রে গ্রাহকের সম্পর্কে জরুরি তথ্য জেনে নিতে হয়। মানি লন্ডারিং ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে লন্ডারিং ঝুঁকির সৃষ্টি হয়। আর এই ঝুঁকির কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে তফসিলি ব্যাংকে তার কর্পোরেট অফিসে একজন প্রধান কমপ্লায়েন্স অফিসার এবং শাখাগুলোতে শাখা কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হয়। সাধারণত কর্মকর্তারা সন্দেহজনক লেনদেন খুঁজে বের করার উদ্দেশ্যে স্বাধীনভাবে লেনদেন পর্যালোচনা করতে পারে। এ লক্ষ্যেই ব্যাংকগুলোতে KYC অর্থাৎ নো ইওর কাস্টমার নীতি প্রবর্তন করা হয়ে থাকে। KYCর পূর্ণরূপ হলো নো ইওর কাস্টমার অর্থাৎ আপনার গ্রাহককে জানুন। বর্তমানে অধিকাংশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রদত্ত KYC ফর্ম সংক্রান্ত নির্দেশনা মেনে চলছে। পুরাতন কাস্টমারদের KYC সম্পন্ন করা ব্যাংকের কর্মকর্তাদের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। ব্যাংকিং লেনদেন নিরাপদ করতে KYC কার্যক্রম খুবই জরুরি। এ পর্যায়ে আমরা শিখব 2 নম্বর প্রশ্ন অর্থাৎ একক ব্যাংকের সংজ্ঞা। চলো শুরু করা যাক। ব্যাংকের যাত্রা লগ্ন থেকে স্থানীয় জনগণ বা ব্যবসায়ীদের চাহিদার কথা বিবেচনা করেই একক প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাংক গড়ে উঠেছে। এ ধরনের ব্যাংকগুলো ব্যাংকিং পদ্ধতি, সুদের হার ইত্যাদি প্রশ্নে একে অপরের চেয়ে কিছুটা ভিন্ন ধরনের। কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তখন তাকে একক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের কার্যাবলী শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না। একক ব্যাংকের
পৃথক অস্তিত্বসহ এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। একক ব্যাংকের বিশেষত্ব: একক ব্যাংক একটি মাত্র কার্যকাল দ্বারা পরিচালিত হবে। স্থানীয় চাহিদা পূরণ করাই এর মূল উদ্দেশ্য। এর আয়তন ও মূলধনের পরিমাণ কম। এদের সুদের হারের ভিন্নতা লক্ষণীয়। সুতরাং একটি অফিস সমৃদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠানকেই একক ব্যাংক বলা যায়। এ ধরনের ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই একক ব্যাংকের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ ব্যাংকে নিজস্ব মূলধন, পরিচালনা পরিষদ ও শেয়ার হোল্ডার আছে। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই। অবশ্য পূর্বে ইংল্যান্ডে একক ব্যাংক ব্যবস্থা প্রচলিত ছিল। এ পর্যায়ে আমরা শিখব 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ শাখা ব্যাংকিং। একটি প্রধান অফিসের অধীনে দেশে বিদেশে শাখা স্থাপন করে যে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে তাকে শাখা ব্যাংকিং বলে। উল্লেখ্য যে শাখা ব্যাংকগুলোর কোনো নিজস্ব সত্তা নেই। প্রধান অফিসের নীতি পদ্ধতি মোতাবেক এ শাখাগুলোকে কার্য পরিচালনা করতে হয়। শাখা ব্যাংক ব্যবস্থার প্রথম উদ্ভব হয় ব্রিটেনে। এখন পৃথিবীর প্রায় সকল দেশেই এ ব্যাংক ব্যবস্থা প্রচলিত হয়েছে। যে ব্যাংক ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে অনেকগুলো শাখা অফিস থাকে তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। অধ্যাপক ম্যাকলিয়েড বলেছেন যে ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম ইজ দ্যাট সিস্টেম অফ ব্যাংকিং হুইচ কন্ট্রোলস অ্যান্ড মেইনটেন মেনি ব্রাঞ্চেস either inside the country or in abroad. Those banks are only the agents of any particular bank. অর্থাৎ যে ব্যাংকিং ব্যবস্থায় দেশে বিদেশে অনেকগুলো শাখা খুলে ব্যাংকিং কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। শাখাগুলো নির্দিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। অধ্যাপক এস.এন. মিশ্রের মতে শাখা ব্যাংকিং ব্যবস্থা এমন এক ধরনের ব্যাংক ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি ব্যাংকের দেশের সর্বত্র অনেকগুলো শাখা থাকে। শাখা ব্যাংকিং ব্যবস্থা একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। শেয়ার মালিকদের পক্ষে পরিচালনা পর্ষদ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। এ পর্যায়ে আমরা শিখব চেইন ব্যাংকিং, অর্থাৎ আমাদের 4 নম্বর প্রশ্ন, চেইন ব্যাংকিং। সমজাতীয় কতিপয় ব্যাংক যখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করে সংঘবদ্ধ হয়ে যৌথভাবে ব্যাংকিং কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে চেইন ব্যাংকিং বলে। এটি এক প্রকার ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যবস্থায় সদস্য ব্যাংকগুলো নিজ নিজ সত্তা বজায় রেখে স্বাধীনভাবে ব্যাংকিং কার্য পরিচালনা করতে পারে। চেইন ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হল পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্য পরিচালনা, কার্যের বিভাগীয়করণ, মিতব্যয়িতা অর্জন ও যৌথ প্রচার ইত্যাদি। এর অধীনে সংঘবদ্ধ ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বারা ব্যাংকসমূহ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাছাড়া সর্বসম্মতভাবে গৃহীত একটি অভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রত্যেককেই ব্যাংকিং কার্য চালাতে হয়। অর্জিত মুনাফা বা লোকসান প্রতিটি ব্যাংক নিজে ভোগ করে। 1930 দশকের মহামন্দার সময়
মার্কিন যুক্তরাষ্ট্র চেইন ব্যাংকিং ব্যবস্থা চালু করে। এমন মহামন্দার অবসানের সাথে সাথে এই ব্যাংকিং ব্যবস্থা স্থিমিত হয়ে আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 4টি প্রশ্ন নিয়ে আলোচনা। তোমরা ভালোভাবে এই 4টি প্রশ্ন পুনরায় পড়ে নিবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আবারও অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।